প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে বীজগণিতীয় সমীকরণ দ্বারা সমস্যার সমাধান চ্যাপ্টার থেকে 31 থেকে কিছু অঙ্ক 30 পর্যন্ত দিয়েছিলাম। 31 থেকে শুরু করব পার্ট 2। স্কিপ করবে না, দেখতে থাকবে। চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হচ্ছে, অনেক অঙ্কই অনেক চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেছে। তো শুরু করা যাক। বলেছে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মাঝের অঙ্কটি 1 এবং প্রান্তীয় অঙ্ক দুটির সমষ্টি 8। 3 অঙ্ক, ধরে নাও এ বি সি, মাঝের অঙ্কটা 1 বলেছে এবং এইটা আর এইটার এই দুটোর যোগফল বলেছে 8, অর্থাৎ এ সির যোগফল বলেছে 8। এই টাইপের অঙ্ক অপশনের দিকে যাবে আগে, ঠিক আছে। মাঝের অঙ্কটি ঠিক রেখে, অর্থাৎ 1কে 1 ওর স্থানে রাখতে হবে। ঠিক রেখে প্রান্তীয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 198 কম হয়ে যায়। মূল যে সংখ্যাটা তার থেকে 198 কম হয়ে যাবে। সংখ্যাটি কত? অপশন ট্রাই করতে হবে। সংখ্যাটা দেখো, মাঝের অঙ্ক 1 আছে তিনটেতেই, তাই না? কত কত আছে অপশন? 513, 612 আর 711। এবং এই দুটোর যোগফল কত বলেছে? 8 বলেছে। এখানেও যোগফল 8 হচ্ছে, তাই না? মাঝের অঙ্কটা এটাকে ঠিক ওখানেই রাখতে হবে। এখানেও দেখো যোগফল 8, এখানেও 8, তিনটেতেই 8। কিন্তু কন্ডিশন রেখেছে কি, যদি উল্টো পাল্টা করি, অর্থাৎ 3টাকে এখানে রাখবো, 1টা ওখানেই থাকবে, 5 এখানে যাবে, 612-র সাথে 612 যেটা ছিল 2 এখানে যাবে, 1 এখানে, 6 এখানে, বিয়োগ করতে হবে। এখানেও বিয়োগ করতে হবে, কিন্তু 198 আনতে হবে। এখানেও 711 ছিল, 711কে 1 স্থানে রেখে 117 করতে হবে, তাই না? 117 করতে হবে এবং বিয়োগফল আমাকে কি করতে হবে? 198 আনতে হবে। বিয়োগফল আমরা 198। তো কোনটা 8 আসে? এখানে 7 আছে, কত হলে 11 হবে? 4 হবে না এটা। 6 আছে, কত হলে 12 হবে? 6 হবে না এটা। এটাতে দেখো 5 আছে, কত হলে 13 হবে? 8 হলে। হাতে আছে 1, 2 আছে, কত হলে 11 হবে? 9, 198। উত্তর কোনটা? উত্তর হচ্ছে 513। উত্তর 513। বোঝা গেল? এই টাইপের অঙ্ক অপশন ট্রাই সব থেকে বেস্ট। 32, কোনো ভগ্নাংশের লবের সঙ্গে 2 যোগ করলে, উপরেরটা লব নিচেরটা হর, উপরে বলেছে 2 যোগ করলে এবং ভগ্নাংশটির মান হয় 1, এবং হরের সঙ্গে 4 যোগ করলে, অর্থাৎ xy+4, 4 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 1/3। এই টাইপের অঙ্ক অপশন ট্রাই, ঠিক আছে। তো 1 আনতে হবে আমাকে। 1 আনতে গেলে ভগ্নাংশটির মান হয় 1, লবের সাথে 2 যোগ করলে, অর্থাৎ 3/5 যেটা আছে অপশন, সেখানে যদি আমি লবের সাথে 2 যোগ করি, তাহলে 5/5 আসছে, 1 আসলো। কিন্তু কন্ডিশন আবার বলেছে, যদি আমি এর সাথে 4 যোগ করি, 3/5 + 4, তাহলে আমাকে 1/3 আনতে হবে। দেখো 3/9 চলে আসলো, 1/3 আসলো। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে এই 3/5টা। উত্তর 3/5। বোঝা গেল? 33 নম্বর, একটি ভগ্নাংশের লব হর থেকে 6 কম। অপশনগুলো দেখো, 3/11, 4/11, 5/11, 7/11। 6 কম, এটা কিন্তু 4 কম আছে, এটা হবে না। এটা 6 কম আছে, এটা 7 কম আছে, তাই না? হর থেকে 6 কম, এটাও হবে না। এটা 8 কম আছে, এটাও হবে না। 3টে হবে না, একটা তো হলো 5/11, তাই না? 6 কম আছে, সে ঠিক আছে। তো লবকে 1 কমালে, অর্থাৎ 5 থেকে যদি আমি 1 কমাই, তাহলে 4 হবে। এখান থেকে 1 কমালাম এবং 5 হরকে লবকে 1 কমালাম, লবকে 1 কমালাম, অর্থাৎ হ্যাঁ, লবকে 1 কমালাম, 4 হবে, না, ঠিকই আছে। লবকে 1 কমালাম এবং হরকে 5 বাড়ালাম, 11কে 5 বাড়ালে 16 হয়ে যাবে। তাহলে ভগ্নাংশটি লবের 4 গুণ হয়। লবের 4 গুণই তো হর,
ভগ্নাংশটির হর লবের 4 গুণ। দেখো উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার 5/11, সি নম্বর অ্যান্সার। 34-35 নম্বর অঙ্কটা, একটি ভগ্নাংশের লব হরের থেকে 3 বেশি, উপরে লব নিচে হর, হরের থেকে 3 বেশি। অপশনগুলো ট্রাই করতে হবে। অপশনগুলো কত কত আছে? 1/2, 2/3, 3/4 আর হচ্ছে 11/8। তো কি বলেছে? লব, উপরেটা লব হরের থেকে 3 বেশি আছে, এটাই। আর একটাও কিন্তু সব কম আছে, তাই না? এটাও কম আছে, এটাও কম আছে, এক করে কম আছে, কিন্তু এটাই একমাত্র 3 বেশি আছে। এটাই উত্তর হওয়ার কথা। কিন্তু দেখো কন্ডিশন কি বলেছে, লবের সাথে 5 যোগ করলে, অর্থাৎ 11 + 5 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 8/3। তাহলে উপরে যোগ করলে কত? 16 আর নিচে 6, 8/3 আসলো, 8/3 আসলো। পরের দিকে কি বলেছে দেখো, ভগ্নাংশটিকে 5/1/2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে, আসবে না উত্তর। এই 11/8কে যদি আমরা 5/1/2 অর্থাৎ কত 11/2 দিয়ে ভাগ করি, তো এখানে 11/2 হবে, ভাগ হবে এটা দিয়েই। তো ভাগ করলে এই 2 উপরে চলে যাবে আর নিচে 11 থাকবে, কাটলো 1/4 আসে, তাই না? কিন্তু 1/4 নাই, উত্তর ওটাই রেখেছে 11/8। কিন্তু ওটা দিয়ে ভাগ করলে এত আসবে, 1/4 আসবে, 1/4 উত্তর নেই। 35 নম্বর, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13। লব হর এদের সমষ্টি হচ্ছে 13, যোগফল লব আর হরের। লবের সাথে 3 যোগ করলে, অর্থাৎ এই যে লব এবং হর থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা প্রকৃত ভগ্নাংশটির অনন্য। অপশনগুলো কি কি? 5/8, 4/9, 6/7 আর একটা কোনোটাই না। প্রথমে কি বলেছে? এদের সমষ্টি 13। দেখো এদের সমষ্টি কিন্তু 13, সমষ্টি 13। লবের সাথে 3 যোগ করলে, এর সাথেও যদি 3 যোগ করি তাহলে 8/8 হলো, কিন্তু হর থেকে 3 বিয়োগ করতে বলেছে, তাহলে 8/5 হলো, 8/5 হলো। এই সংখ্যাটা এদের অনন্য হয়ে গেল, উল্টে গেল। অনন্য মানে উল্টে যাওয়া, উল্টে গেল। কিন্তু এখানে দেখো উল্টাচ্ছে কি দেখছি আমরা, যে লবের সাথে 3 যদি যোগ করি তাহলে 7 হবে, এবং হর থেকে যদি আমরা 2 বিয়োগ করি, 3 বিয়োগ করি, তাহলে হয়ে যাবে 7/6। এটা কিন্তু হলো না, 9/4 হওয়ার কথা এখানে, এটা আসলো না। এখানে যদি আমরা করি, এর সাথে যদি 3 যোগ করি এবং 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে 9/4 হলো এটাতে। এইটাই একমাত্র উত্তর আসছে, এই যে 5/8, তাই না? 5/8 যেটা, সেখান থেকে কিন্তু উত্তর আসবে 5/8। এর সাথে 3 যোগ করো, এখান থেকে 3 বিয়োগ করো, তাহলে উপরে হবে 8, নিচে হবে 5। উল্টে গেছে, দেখো 5/8 ছিল, 8/5। অনন্য মানে উল্টে যাওয়া, ঠিক আছে? তাহলে উত্তর কোনটা? উত্তর এই যেটা 5/8, 5/8 হচ্ছে উত্তর। 36-37। এবার বয়সের অঙ্ক চলে এসছে, এর মধ্যে বয়সের অঙ্ক দিয়ে দিয়েছে। বলেছে বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত 4:5, এ আর বি এর বয়সের অনুপাত 4:5, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6। বর্তমানে এর বয়স কত? 5 বছর পর, তাহলে 4x + 5/5x + 5, দুইজনের 5 বছর পর হবে। অনুপাত কত হবে? 5:6। তাহলে কোনাকুনি গুণ করো, 4×6 = 24x + 30 = 25x + 25। এবার আসলে -x, এটা ওই পাশে গেলে -5, কেটে গেল মাইনাস মাইনাস, তাহলে 5 থাকলো। তাহলে একজনের 20 বছর আর একজনের 25 বছর, তাই না? বর্তমানে এর বয়স কত? এর বয়স 20 বছর। 37। বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত, মুকেশ আর সুরেশ এর বয়সের অনুপাত 2:3। 12 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:15।
কত বছর পর? 12 বছর পর। তাহলে 2x প্লাস 12 আর 3x প্লাস 12, 12 বছর দুইজনেরই হবে, অনুপাত হবে 11:15। বর্তমানে সুরেশের বয়স কত? সুরেশ এটা, তাহলে এক্স এর মান আনতে হবে, 3 × 3 এর সাথে গুণ করে দিতে হবে। 15 × 30x, 15 12 180 ইকুয়াল টু 33x, 12 11 132। এই পাশে আসলে -3x, এটা ওই পাশে গেলে -42। তাহলে x = 14 আসলো, তাই না? তাহলে 3 14 42 বছর। কত বছর? বর্তমানে সুরেশের বয়স 42 বছর। 38 থেকে 40, 10 বছর আগে এর বয়স বি এর অর্ধেক ছিল। এ বি 10 বছর আগে অর্ধেক ছিল। কার বয়স? এর বয়স, অর্থাৎ এ 1 ছিল, এ 2 ছিল, অর্থাৎ এ এক্স, এ ছিল 2x, অর্ধেক। এটা কত বছর আগে? 10 বছর আগেকার। তাহলে 10 বছর আগে চলে যাই, মাইনাস করে দিই 10 বছর। বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4 হলে বর্তমান করতে গেলে এদের প্লাস করতে হবে। তাহলে x + 10/2x + 10, বর্তমানে তাদের বয়স 3/4। বাস, এটা কিন্তু বর্তমান। এবার এটা বর্তমান দুইজনেরই। এক্স এর মান যা বেরোবে গুণ করে 10 যোগ করতে হবে। বয়সের সমষ্টি কত বলেছে? তাহলে 4x + 40 = 6x + 30। তাহলে এই পাশে আসলে -2x, ওই পাশে গেলে -10। তাহলে x = 5। তাহলে একজনের কত? 5 আর 10 15 বছর, আর 5 × 10 আর 10 20 বছর। তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত? 35 বছর। বয়সের সমষ্টি 35 বছর। 39। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। পিতা পুত্র, পুত্র x হলে পিতা 5x, 5 গুণ। 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে 8 বছর সবারই বাড়বে, পিতার বয়স পুত্রের 3 গুণ হবে। 3 গুণ করে দিলাম = পিতা। এটা সমীকরণ। পিতার বর্তমান বয়স কত? তাহলে x এর মান বেরিয়ে এখানে গুণ করে দিতে হবে। তাহলে 5x + 8, 3x + 24, এটা এই পাশে আসলে 2x, ওই পাশে গেলে 16, x = 8। তাহলে পিতার বয়স 5 8 40, 40 বছর হচ্ছে বর্তমানে পিতার বয়স। পিতা 5x ছিল, x এর মান 8, 5 8 40। ক্লিয়ার? হর্ষ এবং রীতা, এদের হর্ষর বয়স 40 বছর, রীতার বয়স 60 বছর। বলেছে কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে 40 x বছর আগে বাই 60, দুইজনেরই x বছর আগে, অনুপাত ছিল কত? 3:5। এটা করতে হবে সলিউশন। x বছর আগে করে দিলাম, x এর মান বেরিয়ে গেলে হয়ে গেল। তাহলে 4 5 20, -5x, 3 6 18, -3x, এই পাশে গেলে 2x, এটা এই পাশে আসলে 20, x = 10। 10 বছর আগে, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল। 41 42, 41 নম্বর বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। পিতা প্লাস পুত্র, বর্তমান কত? 70, যোগফল বর্তমান 70। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। 5 বছর পূর্বে 3 গুণ ছিল, তাহলে একে 3x - 5 করলাম, আর পুত্রকে x - 5। এটা 5 বছর পূর্বে 3 গুণ ছিল। এটা বর্তমান বলেছে আবার 70, তাহলে একেও যদি আমরা প্লাস করে দিই তাহলে বর্তমান 70 লিখতে পারি। এটা কিন্তু এবার হয়ে গেল বর্তমান। 5 বছর প্লাস করে দিলেই বর্তমানে চলে আসবে। এটা সলিউশন করতে হবে। তাহলে 4x = 5 আর 5 10, এই পাশে গিয়ে বিয়োগ হবে 60 থাকবে। তাহলে x = 15, তাই না? তাহলে পিতার বয়স কত? 3 15 45 আর 5 50 বছর, তাই না? পিতার বয়স 50 বছর। 42 নম্বর অঙ্কটা দুটো সমীকরণ হবে। 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ। পিতা পুত্র 2 বছর পরে, একেও যদি x ধরি, না একে x ধরা যাবে না, একে y ধরতে হবে, একে x ধরতে হবে। 2 বছর পরে করলাম, একেও 2 বছর পরে করলাম। তো পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, এটা বলেছে সমীকরণে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো।
2x মাইনাস 4 ইকুয়াল টু 5y প্লাস 10, তাহলে 2x মাইনাস 5y ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে 6, একটা পেলাম। নেক্সটে বলেছে কিন্তু 10 বছর আগে, তাহলে পিতাও x 10 বছর আগে, পুত্র y 10 বছর আগে, পুত্রের 7 গুণ ছিল, কে? পিতা 7 গুণ ছিল, এটা একটা সমীকরণ। তাহলে x মাইনাস 10 ইকুয়াল টু 7y মাইনাস 70, x মাইনাস 7y ইকুয়াল টু মাইনাস 60, এখানে বসাও x মাইনাস 7y ইকুয়াল টু মাইনাস 60। সমীকরণ কাটতে হবে, এখানে 2 দিয়ে তাহলে কাটবে, এখানে 2 গুণ হবে, তাহলে 2x মাইনাস 5y ইকুয়াল টু 6, আর এখানে 2x মাইনাস 14y ইকুয়াল টু মাইনাস 120। এবার সাইন চেঞ্জ করো, চেঞ্জ করে দিলাম, কেটে গেল, তাহলে এখানে থাকলো কত? 9y ইকুয়াল টু 126, তাহলে y সমান সমান 14, 9 3 থাকবে, 4 নং 36। পুত্রের বয়স 14 বছর। 43 থেকে 45, 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:14, 4 বছর পূর্বে, তাহলে 11x মাইনাস 4, 14x মাইনাস 4। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:16, তাহলে 4 বছর পরে বলেছে, তার মানে কি আগে আমাকে বর্তমানে আসতে হবে, তারপরে 4 বছর, তাহলে এইটুকু হচ্ছে বর্তমান, একেও বর্তমান করলাম, তারপরে 4 বছর পরে তাদের অনুপাত হবে 13:16, তাহলে এটা লিখলাম। এই পর্যন্ত কিন্তু বর্তমান, ঠিক আছে, এই পর্যন্ত বর্তমান, তাহলে এখানেও লিখবো 14x প্লাস 4 প্লাস 4, কত অনুপাত হবে? অনুপাত হবে 13:16। এটা সবার সাথে গুণ করতে হবে, তাহলে 16 এর সাথে গুণ হবে, আর এর সাথে 13 গুণ হবে, তাই না? তাহলে 16 যদি গুণ করি আমি, 16 11 গুণ করতে গেলে একটু, 16 11 186, তাই না? 186x প্লাস 4 16 64 প্লাস 4 16 64, দুইবার গুণ হলো, প্লাস এই পাশে 14 13 182, 182x প্লাস 8 13 104, তাহলে এই পাশে থাকবে কত? এই পাশে থাকবে 4x, আর এটা 2 গুণ 128, না 104 না, কত হবে? 104ই তো হচ্ছে, 16 11 111 66 11 176 হবে, সরি এই জায়গাটা 176 হবে, তাহলে এই পাশে বিয়োগ করলে কত আসবে? 182 6x, তাই না? তাহলে 6x মাইনাস 6x ইকুয়াল টু 128 মাইনাস 24, তাহলে কাটলে x সমান সমান 4, x সমান সমান কত আসলো? 4 আসলো। তো এর বর্তমান বয়স কত? এ তো এই পর্যন্ত 4 11 44 আর 4 48 বছর, এর বয়স কত? 48 বছর, এ নম্বর অ্যান্সার 44 নম্বর। বর্তমানে 2 ভাইয়ের বয়সের অনুপাত 1:2, এটা প্রথম ভাই দ্বিতীয় ভাই 1:2। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর আগে, তাহলে একেও মাইনাস 5 2x মাইনাস 5, 5 বছর আগে অনুপাত ছিল কত? 1:3, তাহলে এটা নিচে লিখি 1:3, অর্থাৎ 1/3, তাহলে গুণ করলে 3x মাইনাস 15 2x মাইনাস 5, তাহলে x সমান সমান ওই পাশে গেলে 10, x এর মান কত পাচ্ছি আমরা? 10 পাচ্ছি। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো 5 বছর পরে করতে গেলে কি করতে হবে? এটার কত পেয়েছিলাম? x প্লাস 5, এর কত ছিল? 2x, x মাইনাস 5 x মাইনাস 5, তো 5 বছর পরে যদি যাই তাহলে বর্তমানে আসতে হবে, তারপরে পরে যেতে হবে, তাই না? তাহলে 10 15, 15 আর 5 20, আর এখানে 20 5 25 আর 5 30, তাহলে অনুপাত হবে 2:3, কত হবে? 2:3 হবে। এই জায়গাটা দেখো, এই যে
10 দুগুণে 20, 5-এ 25, আবার 5 বছর বলেছে, তাহলে এর হবে 30 5 বছর পরে। বর্তমানে 25 বছর, 5 বছর পরে 30, আর এর হবে 10 5-এ 15, আর 5 যোগ করলে 20, 20 আর 30 অনুপাত 2:3, 45 নম্বর। 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 2:3, তাহলে 2x - 4, 3x - 4, এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7, তাহলে বর্তমান করার পরে আবার 4 বছর পর এটা, তাই না? তাহলে এটা নিচে লিখি, 3x - 4 এই পর্যন্ত কিন্তু তাদের বর্তমান, প্লাস 4 ইকুয়াল অনুপাত কত হবে? 5:7। 7 দিয়ে সবার সাথে গুণ, তাহলে 7 দুগুণে 14x, আর 8 যোগ হলে 7 8-এ 56 ইকুয়াল 3 5-এ 15x, 5 8-এ 40। তাহলে এই পাশে আসলে -x, ওই পাশে গেলে -16, তাহলে x এর মান পেলাম কত? 16। বর্তমানে তাদের বয়স হলো, তাহলে 16 দুগুণে 32 আর 4, তাহলে এর হবে 36। বর্তমানে তাদের বয়স, বর্তমান চেয়েছে এই পর্যন্ত বর্তমান, আর এর 3 16 48, আর হচ্ছে 4 52, তাহলে 36 বছর আর 52 বছর, ডি নম্বর অ্যান্সার। 46 47, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। পিতা যদি 3x হয়, পুত্র x, 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি হচ্ছে পিতা, এটা বলেছে, এটা পুত্র। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা, তাহলে 3 বছর পরে, তাহলে আবার 3 বছর পরে করলাম, এটা 3 বছর বেশি, এটা কিন্তু বর্তমান, এটা এর পিতার। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি, তাহলে দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি সমান সমান, এটা হচ্ছে সমীকরণ। ক্লিয়ার? তাহলে এখানে পাচ্ছি 3x - 6 প্লাস 6 ইকুয়াল টু, এটার সাথে গুণ হবে 2x + 6 + 10, তাহলে এই পাশে আসলে x, এই 6 6 কেটে যাবে, সমান সমান 10। x এর মান 10, x এর মান আমরা কত পেলাম? 10 পেলাম। তো বর্তমানে পিতার বয়স, বর্তমানে এই যে এইটুকু পিতা, 3 10 30 আর 3 33 বছর, 33 বছর পিতা। 47, একটি ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙালেন, এবার চেঞ্জ হয়ে গেল অঙ্ক। তিনি কিছু 100 টাকার নোট ও কিছু 500 টাকার নোট পেলেন, কিছু 100 টাকা, কিছু 500 টাকা। যদি নোটের সংখ্যা, মোট সংখ্যা 60টি হয়, নোটের মোট সংখ্যা 60টি, তাহলে তিনি কতগুলি 500 টাকার নোট পান? কতগুলো 500 টাকার নোট পান? ধরে নাও সাপোজ যে 100 টাকার নোট যদি টোটাল টাকাটাই হয়, 60টা নোটই যদি 100 টাকারই হয়, তাহলে কত হবে? 6000। 500 টাকার নোটই যদি 60টি হয়, সাপোজ ধরে নাও, অঙ্ক শর্টকাটে আসবে, তাহলে 5 6 30,000, 30,000, 6000 পেলাম, এবং এই 14,000টা এখানে এলিগেশন করো, তাহলে এখানে পাবো কত? 16,000, আর এখানে পাবো আমরা 8,000, 2:1 অনুপাত। টোটাল কতগুলো নোট? 60টি নোট, তাহলে 3 ইউনিট সমান সমান 60, 1 সমান সমান 20, তাহলে 100 টাকার নোট হচ্ছে 40টা, আর এটা হচ্ছে 1 ইউনিট হচ্ছে 5-এর, তাই না? তাহলে এটা হচ্ছে 20টা। বোঝা গেল? তাহলে 500 টাকার নোট 20টি পান। 48 49, সেম টাইপের ওই টাইপের অঙ্ক। 57টি মিষ্টি, টোটাল মিষ্টি 57টি, 10 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, কতজন শিশু? টোটাল হচ্ছে 10 জন শিশু, 10 জন শিশু। প্রতিটি মেয়ে 6টি করে, মেয়ে 6টি করে, এবং প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়, ছেলের সংখ্যা কত? তো ধরে নাও 10 জন যদি মেয়েই হতো, তাই না? 10 জন যদি মেয়েই হতো, তাহলে 6 জন মেয়ে, প্রতিটি মেয়ে 6টি করে যদি পায়, তাহলে 10 জন 60টি পাবে, এবং যদি প্রতিটি ছেলে যদি 5টি করে পায়, তাহলে 10 জন যদি ছেলেই হয়, ধরে নাও সাপোজ 10 জন ছেলে, তাহলে 50টি পেত, আর টোটাল কত? 57টি। বাস, এলিগেশন করে দাও। এই পাশে কত পাচ্ছি?
7, এই পাশে পাচ্ছি 3। তাহলে এটা হচ্ছে মেয়ের অনুপাত, এটা ছেলের অনুপাত। টোটাল অনুপাতের যোগফল কত? 10। 10 সমান সমান কতজন? 10 জন। তাহলে 1 সমান সমান 1। তাহলে পেয়ে গেলাম মেয়ে হচ্ছে 7 জন, ছেলে হচ্ছে 3 জন, বেরিয়ে গেছে। 49। এটা চেঞ্জ হয়ে গেল আবার। 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান। 10টি চেয়ারের মূল্য এক একটা X টাকা করে টোটাল টাকা, এবং 4টি টেবিলের মূল্য এক একটার মূল্য Y টাকা সমান বলেছে। এটা একটা সমীকরণ হবে, এই পাশে আনলে ইকুয়াল টু 0 একটা সমীকরণ। 15টি চেয়ার, চেয়ার আর টেবিল লিখেছে না, তাহলে চেয়ার আর টেবিলই লিখি এখানে। 15টি চেয়ার, 15টি চেয়ার আর 2টি টেবিলের মোট মূল্য 4000 টাকা, এবং 12টি চেয়ার প্লাস 3টি টেবিলের মোট মূল্য কত? কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে একটা সমীকরণ পেলাম। তাহলে এখানে বসাও, এলিগেশন করো। এখানে এটা কেটে দিই, তাহলে এখানে 2 বার নিতে হবে, তাই না? তাহলে এটা 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 10C মাইনাস 4T ইকুয়াল টু 0, 15C প্লাস 4T ইকুয়াল টু 8000। কেটে গেল। তাহলে এখানে পেলাম কত? 40C ইকুয়াল টু 8000। তাহলে C সমান সমান 200। C সমান সমান 200। শেষে কি বলেছে? শেষে বলেছে যে 12টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য। 12টি চেয়ার, তাহলে 12টি, একটা চেয়ারের দাম পেলাম 200 টাকা, তাই না? তো 3টি টেবিলের মূল্য আনতে হবে, এখানে বসাতে পারো এই লাইনটায়। তাহলে 2000C মাইনাস 4T ইকুয়াল টু 0। এটা ওই পাশে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে শুধু, তাই না? 4 দিয়ে ভাগ করতে হবে। 500 টাকা। একটা টেবিলের দাম 500 টাকা, একটা টেবিলের দাম 500 টাকা। আর এখানে পাবো আমরা, এখানে কত বলেছিল শেষের দিকে? 12টি টেবিল, তাহলে 12টি চেয়ার, একটা চেয়ারের দাম 200 টাকা, তাই 12টি চেয়ারের দাম 2400 টাকা প্লাস 500 টাকা। তাহলে কত হয়ে গেল? ও 3টি 1500 টাকা, তাহলে হয়ে গেল 3900 টাকা টোটাল। 3টি টেবিল, একটার দাম 500, 3টার দাম 1500, একটা চেয়ার 200, 12টা চেয়ারের দাম 2400, যোগ করলে 3900 টাকা। 50, 51 আবার চেঞ্জ হলো অঙ্ক, সেই ভগ্নাংশের চলে আসলো আবার। একটি ভগ্নাংশের লব ও হরের সাথে যথাক্রমে 3 ও 5 যোগ করলে ভগ্নাংশটি 2/3 হয়। লব হর কত যোগ করলে? 3 ও 5 যোগ করলে। 3 যদি যোগ করি আর যদি 5 যোগ করি তাহলে হয়ে যাবে কত? 2/3। অপশন কি কি আছে? 7/5, 6/7, 7/6, 5/7। তো লবের সাথে 3 যোগ করতে হবে। কার সাথে 3 যোগ করব? এবং হরের সাথে 5 যোগ করব, তাহলে 1 হবে। এখানে দেখো, এখানে যদি 3 যোগ করি এবং হরের সাথে যদি 5 যোগ করি, তাহলে উপরেও 10 নিচেও 10, 1 পাচ্ছি তো, তাই না? কিন্তু লব থেকে 1 বিয়োগ করলে, এটা থেকেই দেখি, তো 7 থেকে যদি আমরা 1 বিয়োগ করি এবং হরে যদি 3 যোগ করি, 3/4 আসবে। কিন্তু ভগ্নাংশটি 2/5 হয়, এখানে 2/5 হচ্ছে না, তাই না? তাহলে অন্যটা দেখতে হবে। এটা যদি আমরা 3 যোগ করি আর এর যদি 5 যোগ করি, তাহলে উপরে হয়ে যাবে 9 আর নিচে হয়ে যাবে 12। 3/4 আসছে না। 7/6, এটাতেই তো ভুল করলাম না, একটা তো মিলে গেল, ভুল করলে মুশকিল। 3, 5, 10, 10, 1 হলো। এবার 7/5 নিয়েছিলাম, এবার যদি লব থেকে 1 বিয়োগ করি ও হরের সাথে 3 যোগ করি, তাহলে 6/8 হচ্ছে, 2/5 হচ্ছে না, তাহলে ওটা হবেই না। তাহলে 5/7 যদি করি, এর সাথে যদি 3 যোগ করি
ও ভগ্নাংশটি 2/3 হয়, সরি 2/3 হয়, 1 না, 2/3 হবে, 2/3 হবে। তাহলে এটা 8 হলো, আর এখানে 5, এখানে হলো 12, তাহলে 4 দুগুণে 8, 3 4 12, এটা আসছে 2/3। কোনটা নিয়েছিলাম আমরা? 5/7 নিলাম, তাই না? এবার যদি আমরা লব থেকে 1 বিয়োগ করি অর্থাৎ 4, আর ওর সাথে যদি 3 যোগ করি 10, তাহলে 2/5। হ্যাঁ, এটা উত্তর, 5/7 উত্তর, ডি নম্বর অ্যান্সার। 51 নম্বর, একটি ড্রামের 3/4 অংশ কেরোসিনে পূর্ণ ছিল, অর্থাৎ টোটাল ছিল 3x, তার এত পূর্ণ ছিল, 30 লিটার তেল বের করে নিলে 7/12 অংশ তেল পূর্ণ থাকে, অর্থাৎ সেই এক্স এর 7/12 অংশ তেল পূর্ণ থাকে, ড্রামে তেল ধরে, x লিটার তেল ধরে, ঠিক আছে, x লিটার তেল ধরে, সেটা ধরে নিয়েছিলাম এখানে। তাহলে এটা এই পাশে আসতে হবে, শুধু ইকুয়াল টু 30 লিখতে হবে, আর 7x/12 ইকুয়াল টু 30, এটা সলিউশন করতে হবে। তাহলে লসাগু কত? 12, তাহলে 9x - 7x ইকুয়াল টু 3 12 36, একবারে করে নিলাম। তাহলে 2x ইকুয়াল টু 360, x সমান সমান 180, তাহলে 180 লিটার তেল ধরে ড্রামে। 52 53, রমেশের কিছু গরু ও মুরগি আছে, গরু মুরগি, তাদের মাথার সংখ্যা 48 ও পায়ের সংখ্যা 140। এই টাইপের অঙ্ক। শর্টকাট হচ্ছে 4 পায়ের সংখ্যা যদি আমরা বের করতে যাই, তাহলে L/2 - H। L মানে মাথা, L মানে পা, H মানে মাথা, পায়ের সংখ্যা কত? 140/2, মাথা হচ্ছে 48, তাহলে এখানে পেলাম কত? 70 আর 48, তাহলে 70 থেকে বিয়োগ করতে হবে 22টা। 22টা কি আছে? গরু আছে। তাহলে 48টা থেকে যদি 22টা গরু হয়, তাহলে আমি যদি আবার বিয়োগ করি এই দুটোকে, তাহলে 26টা মুরগি, 26টা মুরগি। একটি ডিমের বাক্সতে প্রতি 25টির মধ্যে একটি খারাপ, 25টির মধ্যে একটি খারাপ, একটি খারাপ। প্রতি 8টি খারাপ ডিমের মধ্যে 5টি অব্যবহারযোগ্য, অর্থাৎ 5টা যদি অব্যবহারযোগ্য হয়, তাহলে প্রতি 8টি খারাপ। যদি ওই বাক্সে 10টি অব্যবহারযোগ্য হয়, তাহলে 5টার জন্য 8টা, তাহলে 10টার জন্য কটা হবে? 16টা হবে। 5টার জন্য যদি 8টা হয়, তাহলে 10টা আছে, তাহলে 16টা হবে খারাপ, 16টা খারাপ হবে, তাই না? তো একটা খারাপের জন্য যদি টোটাল 25টা হয়, অর্থাৎ একটা খারাপের জন্য যদি ডিম 25টা হয়, তাহলে 16টা খারাপের জন্য কত? গুণ করে দিতে হবে, টোটাল ডিম আমরা পেয়ে যাব 400টা ডিম। 54 55, পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, একটা হচ্ছে x, আর একটা x+2, আর একটা x+4, পরপর বিজোড় সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে পরপর বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, তৃতীয়টির 2 গুণের থেকে 3 বেশি, তৃতীয়টার 2 গুণের থেকে 3 বেশি কে? এটা। তাহলে 3x ইকুয়াল টু 2x, আর 2 ইন্টু x+4, 2, আবার বলছি, এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এই টোটালটা হচ্ছে তৃতীয়। তো বলেছে পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, 3 গুণ করলাম, তৃতীয়টির 2 গুণের থেকে, তৃতীয়টির 2 গুণের থেকে 3 বেশি কে? এটা। এর সাথে 3 যোগ করো, তাহলে 3 বেশি হয়ে যাবে। তাহলে 3x ইকুয়াল টু 2x + 8 + 3, তাহলে x সমান সমান 11। x সমান সমান আমরা কত পেলাম? 11 পেলাম। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি এই যে তৃতীয় সংখ্যাটা, x এর মান 11 আর +4, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 15, তৃতীয় সংখ্যাটা 15। ক্লিয়ার? 55, 1800টি চকলেট একটি শ্রেণীর ছাত্রদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিজন ছাত্র শ্রেণীর মোট ছাত্র সংখ্যার দ্বিগুণ সংখ্যক চকলেট পায়। ছাত্র সংখ্যা x, তার দ্বিগুণ সংখ্যক চকলেট পাবে 2x, টোটাল হচ্ছে 1800টি চকলেট। বাস এইটুকু। 900 দিয়ে কেটে দিলাম, তাহলে x² ইকুয়াল টু 900, রুট তুললে স্কোয়ার তুললে রুট হবে, তাহলে x সমান সমান 30 জন ছাত্র।
ওই শ্রেণীর ছাত্র সংখ্যা 30 জন। 56, 57 তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, 3:4:5। বড় এবং ছোট সংখ্যার সমষ্টি হলো, বড় এবং ছোট সংখ্যার সমষ্টি কত? 8x, তাই না? 3x, 4x, 5x, 8x। সমষ্টি হলো তৃতীয় ও 52 এর সমষ্টির সমান। তৃতীয় কোনটা? 4x, এটাকে তৃতীয় ধরেছে এখানে, 4x প্লাস 52 সমান। তাহলে এই পাশে আসলে 4x ইকুয়াল টু 52, x সমান সমান 13। ছোট সংখ্যাটি হলো 3 13 39। ছোট সংখ্যাটা এই যে 3 13 39, ছোট সংখ্যাটা 39। 57 দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 ও 35। a প্লাস বি আর a ইন্টু বি 35। সংখ্যা দুটির অনন্যকের যোগফল অর্থাৎ 1/a, অনন্যক মানে 1/a প্লাস 1/b, অনন্যকের যোগফল কত? তাহলে আমরা এখানে লসাগু কত? ab আর উপরে a প্লাস বি। a প্লাস বির মান কত? 12 পেয়ে গেছি। a বির মান কত? 35। উত্তর এটাই, উত্তর এটা। কমপ্লিট হলো, এই পর্যন্তই থাক। নেক্সট আবার নিয়ে আসবো এই চ্যাপ্টার থেকে বীজগণিতীয় সমীকরণ সাহায্যে অঙ্ক সমাধান, সুবির দাস স্যারের ম্যাথের বই থেকে পার্ট 2। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। কারণ XY ধরে করি কেন? কারণ হচ্ছে অঙ্ক শিখতে হবে আগে। অনেকে অঙ্ক কম পারে, তাদেরকে আগে যদি ওই ট্রিক্স যেটা শর্টকাট, তাই না, ওগুলো শিখতে পারবে না চট করে। যারা ওগুলো কারা শেখে? যারা একটা লেভেলে পৌঁছে গেছে, তারা ওই জিনিসগুলো ধরতে পারবে এবং মনে রাখতে পারবে। কিন্তু যারা পৌঁছায়নি, এখনো শিখতে চাইছে, তাদের জন্য ক্লাসগুলো বেস্ট।